হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেপ উইথ মি। আজকে আমরা একটা নন টেকের সাথে সাথে টেকনিক্যাল পার্টকে মিক্স করে পড়াশোনা করার চেষ্টা করব। তো আজকের আমাদের বিষয়বস্তু হচ্ছে তিস্তা ব্যারেজ এবং তিস্তা ব্যারেজ নিয়ে পরে যে ডিসপুট চলছে ইন্ডিয়া এবং বাংলাদেশের ভিতরে, সেটা নিয়ে একটা সামগ্রিক আলোচনা। তো প্রথমে আগে চলে আসি যে তিস্তা কোথা থেকে তৈরি হচ্ছে। তিস্তা আমাদের এই তিব্বত এবং চীন এবং ভারত এর মাঝামাঝি একটা অংশ থেকে তৈরি হয়ে ভারতের সিকিম এবং পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে এসে কি হচ্ছে, বাংলাদেশে প্রবেশ করছে। বাংলাদেশে প্রবেশ করে এটা ব্রহ্মপুত্র নদীর সাথে মিশে যাচ্ছে, ব্রহ্মপুত্র নদীর সাথে মিশছে এবং এই ব্রহ্মপুত্র নদীর সাথে মেশার পর তিস্তা নদীটি বা ব্রহ্মপুত্র নদীটি একত্রিতভাবে যমুনা নামে বাংলাদেশে পরিচিত, যমুনা নামে বাংলাদেশে পরিচিত হচ্ছে। এবং এই অঞ্চল থেকে গঙ্গা ভাগ হয়ে পড়ে পদ্মা নাম নিয়ে এসে পরবর্তীকালে এখানে যুক্ত হচ্ছে যমুনার সাথে। তো এই দুটো জায়গাতে দুটো ব্যারেজ ভারত তৈরি করেছে। একটা ব্যারেজের নাম হচ্ছে তিস্তা ব্যারেজ, ইন্ডিয়া তিস্তা ব্যারেজ। আরেকটা হচ্ছে এখানে ফারাক্কা ব্যারেজ, ইন্ডিয়া। তো আজকে আমরা তিস্তা ব্যারেজ নিয়ে আগে আলোচনা করব এবং পরে ফারাক্কা ব্যারেজ নিয়ে আলোচনা করব। এবং তিস্তা ব্যারেজের একটা ভিডিও আছে আমাদের কাছে পশ্চিমবঙ্গ সেচ দপ্তরের, ভিডিওটা আমি সেখান থেকে নিয়েছি। তো সেই ভিডিওটাকেও তোমাদেরকে দেখিয়ে কিছু রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। তো প্রথমে আগে আসি নন টেক পার্টে। তো তিস্তা ওয়াটার ডিসপুট কি, ব্যাপারটা কি, কেন হচ্ছে, ভারতের সাথে বাংলাদেশের কেন প্রবলেম হচ্ছে। তো দেখা যাচ্ছে যে তিস্তা নদীর 83% ইন্ডিয়াতে রয়েছে, অনলি 17% অর্থাৎ 17% কি রয়েছে সেটা বাংলাদেশে রয়েছে। কিন্তু প্রত্যেক বছরই এই তিস্তার বন্যার জন্য বাংলাদেশে কিন্তু একটা বড়সড় ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয় বাংলাদেশের কৃষকদেরকে। তো বাংলাদেশ চাইছে যে একটা এমন ব্যারেজ বানাতে, একটা বাংলাদেশের তিস্তা ব্যারেজ তৈরি করতে, একটা তিস্তা প্রজেক্ট নিয়ে আসতে, যেটা কি করবে যে সেখানে ওই ওভারলোডেড যে জলটা সেখানে বন্ধ করে দেবে এবং সেখানের জমিটাকে ঠিক রাখার চেষ্টা করবে, কৃষির জমিটাকে। কিন্তু প্রবলেম কোথায়? প্রবলেম হচ্ছে যে এতে চীন কিন্তু সম্পূর্ণরূপে সহায়তা করতে চাইছে। চীন সম্পূর্ণরূপে সহায়তা করতে চাইছে এবং বাংলাদেশে চীন অনেকগুলো কাজে হেল্প করেছে। রিসেন্টলি পদ্মা সেতু বানাতে চীন সাহায্য করেছে। তো চীন একটা জিওপলিটিক্যালি চিন্তাভাবনা করে বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে কিন্তু বিভিন্নভাবে প্ররোচনায় ফেলছে এবং বিভিন্ন জিনিসপত্র তৈরি করার চেষ্টা করছে। সবথেকে বড় ব্যাপার যেটা আমরা আগেই বলেছি সেটা হচ্ছে এই যে শিলিগুড়ি চিকেন স্নেক যেটা আমরা বলে থাকি, সবথেকে ছোট এরিয়া যেটা কি করে ভারতকে তার নর্থ ইস্টের সাথে যুক্ত রাখে। তো এই জায়গাটা যদি আমাদের হাতছাড়া হয়ে যায় তাহলে আমরা কোনোভাবে কিন্তু নর্থ ইস্টের সাথে মেনল্যান্ড ভারতকে কানেক্ট করতে পারবো না, কারণ এদিকে আমাদের নেপাল রয়েছে, আবার এই ভুটানের কাছে এই অঞ্চলে এটা তিব্বত, এখানে ভুটান এবং এই অঞ্চলে ডোকালাম রয়েছে। এই ডোকালাম নিয়ে পরে অলরেডি অনেক ঝগড়া ঝামেলা যুদ্ধ হয়ে গেছে। তাহলে ভারত অ্যাকচুয়ালি ঘিরে যাচ্ছে চীন দিয়ে পরে। তো সেক্ষেত্রে ভারত চাইছে না যে এরকম একটা প্রজেক্ট আসুক বা হোক। আরও একটা ব্যাপার হচ্ছে যে 1996 সালে একটা গঙ্গা নদী জল বাটোয়ারা একটা সন্ধি বা চুক্তি হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে ফারাক্কা ব্রিজে যদি 75,000 কিউসেক জল থাকে তাহলে সেই 75,000 কিউসেক জলের 40,000 কিউসেক ইন্ডিয়া নেবে এবং 35,000 কিউসেক জল ফিক্সডলি পাঠানো হবে কোথায়, বাংলাদেশে।
যদি 70,000 থাকে তাহলে দুটো দেশই 35,000 করে নেবে, আর যদি 70,000 থেকে 75,000-এর মাঝে থাকে তাহলে ফিক্সড হিসাবে 35,000 দেওয়া হবে হচ্ছে বাংলাদেশকে। তো এটা একটা 30 বছরের চুক্তি ছিল, এবং সেই 30 বছরের চুক্তিটা 1996 হওয়াতে বর্তমানে 2026-এ তার রিনিউ আসছে। তো এই সমস্ত কিছুর হিসাবের জন্য বিভিন্ন চিন্তাভাবনা নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী অলরেডি আমাদের ভারতের প্রধানমন্ত্রী মোদির সাথে দেখা করেন এবং এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করেন। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এ নিয়ে পরে একটি চিঠি আমাদের প্রধানমন্ত্রীকে লেখেন মোদিকে, যে কোনো রকম রাজ্যের কনসার্ন ছাড়া দুটো দেশের ভিতর চুক্তি বা চুক্তির নবীনীকরণ করা একদম উচিত নয়, এবং সেক্ষেত্রে অবশ্যই পশ্চিমবঙ্গের দিকটাকে লক্ষ্য করা উচিত, এবং প্রত্যেকটা নদী তার গতিপথ চেঞ্জ করছে এবং কখনো তার ফ্লো বাড়ছে, কখনো ফ্লো কমছে, গতিপথের আকার চেঞ্জ হচ্ছে, নদীর আকৃতি চেঞ্জ হচ্ছে। এই সমস্ত কিছুর জন্য কিন্তু রাজ্যের যে সেচ দপ্তর রয়েছে, রাজ্যের যে নদী সংরক্ষণ যে সমস্ত মানে আধিকারিকরা রয়েছে তাদের সাথে, এবং নদীর জল বন্টন যাতে পশ্চিমবঙ্গে সমানভাবে হয় সেই সমস্ত কিছু দেখার জন্য কিন্তু তিনি আবেদন জানিয়েছেন। এবং প্রধানমন্ত্রী এটার আশ্বাসে তিনি লিখেওছেন যে ঠিক আছে, এর এগেনস্টে যখন হবে তখন সেখানে চিন্তাভাবনা করেই ফার্দার চুক্তিতে যাওয়া হবে, এখনও কোনো ডিসিশন নেওয়া হয়নি। তো এই গেল হচ্ছে চুক্তি বাটোয়ারা এবং তিস্তা রিভারের যে ডিসপুট, এই সমস্ত কিছু। এবার আসি টেক পোর্শনে। টেক পোর্শন কী বলছে, যে তিস্তা ব্যারেজ যেটা রয়েছে, এই তিস্তা ব্যারেজটা, এখানে ভিডিওটা আমি চালিয়ে দিতে চাই, কারণ ভিডিওটা না থাকলে পরে জিনিসপত্র বোঝা খুব মুশকিল হবে। তবু বলি যে গোটা পশ্চিমবঙ্গের ভিতর সবথেকে বড় যে সেচ প্রকল্পটা সেটা তিস্তা ব্যারেজেরই, এবং তিস্তা ব্যারেজ এবং দুটো পিক আপ ব্যারেজ এবং প্রায় 1218 কিলোমিটার প্রধান ও আদার্স যে ক্যানেল রয়েছে সেটা দিয়ে প্রায় 2.5 লক্ষ হেক্টর জমিতে, কৃষি জমিতে জল সরবরাহ করা হয়। এছাড়া শিলিগুড়ির এবং জলপাইগুড়ি এবং এর আশেপাশের যে এরিয়া রয়েছে সেই সমস্ত এরিয়াতে পানীয় জলের ব্যবস্থাও কিন্তু এই নদীর সেচ প্রকল্প থেকে বা এই নদীর প্রকল্প থেকেই কিন্তু হয়ে থাকে। এছাড়া কি হয়, উত্তর দিনাজপুরে এখান থেকে ক্যানাল ফল বানানো হয়েছে এবং সেখানে প্রায় 67.5 মেগাওয়াট বিদ্যুৎ বা জলবিদ্যুৎ তৈরি করা হয়। এখানে টোটাল 45টি গেট রয়েছে এবং দুটো ক্যানেল হেড রেগুলেটর রয়েছে, এবং সেগুলোকে আগে কি করা হতো, প্রায় 17টি হস্তচালিত সিস্টেম ছিল, যেখানে সেই সিস্টেমগুলো দিয়ে এগুলোকে বন্ধ করা হতো আবার খোলা হতো। বর্তমানে তার আধুনিকরণ ঘটেছে 2018-তে, এগুলো এখন সব কম্পিউটারাইজড হয়েছে। এখানে অটোমেটেড ড্রেন গেজ লাগানো রয়েছে, বৈদ্যুতিন ব্যবস্থা করা হয়েছে, সোলার সিস্টেম লাগানো হয়েছে। এছাড়া পলি মাপতে এখানে বর্তমানে সিল্ড ট্রান্সডিউসার ইউজ করা হচ্ছে। তো এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু আমাদেরকে একটু জেনে নিতে হবে তিস্তা ব্যারেজ সম্পর্কে। এরপরে রইল তিস্তা ব্যারেজের ভিডিওটি। আশা করি তোমরা এটা দেখে তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখে, কারণ তোমরা এক্ষেত্রে রিলেট করতে পারবে, আর ভিজুয়ালাইজেশন হলে জিনিসপত্র দেখতে খুব ভালো লাগে। আর এটা হচ্ছে গাজলডোবায় রয়েছে আমাদের যে তিস্তা ব্যারেজটা রয়েছে, এটা গাজলডোবাতে রয়েছে, জায়গাটির নাম গাজলডোবা, ইন্ডিয়াতে যেটা রয়েছে। আর এই ভিডিওটি হচ্ছে পশ্চিমবঙ্গের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া, তাই তারা যদি এখানে কপিরাইট ক্লেম করে আমার কোনো কিছু অসুবিধা নেই। তোমরা দেখো, ভিডিওটা দেখে তোমরা এটুকু জেনে রাখো। এই হচ্ছে তিস্তা ব্যারেজের ছবি, তোমরা দেখতে পাচ্ছ। তিস্তা ব্যারেজের এখানে ওটা মেন তিস্তা ব্যারেজ ছিল, এছাড়া আরও দুটো পিক আপ ব্যারেজ আছে, এছাড়া ক্যানেল রয়েছে। এই টোটাল যে এরিয়াটা রয়েছে, এই টোটাল এরিয়াতে প্রায় 2.5 লাখ হেক্টর জমিতে জল সরবরাহ করতে সাহায্য করে এই তিস্তা ব্যারেজ, যে জন্য এটা পশ্চিমবঙ্গের সবথেকে বড়
সেচ ব্যবস্থা হয়ে দাঁড়িয়েছে, সেচ প্রকল্প হয়ে দাঁড়িয়েছে। এছাড়া বিভিন্ন জায়গায় পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছে, দেখতেই পাচ্ছ আশেপাশের জায়গাগুলোতে, শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং বিভিন্ন জায়গাতে। এছাড়া ক্যানেল ফল করে, যেটা তোমাদেরকে বলছিলাম, যে উত্তর দিনাজপুরে প্রায় 67.5 মেগাওয়াট জলবিদ্যুৎ তৈরি করতে সাহায্য করছে, যেখান থেকে পাওয়া যাচ্ছে। এবং এর আগে এগুলোতে কী ছিল, এখানে হস্তচালিত সমস্ত ব্যবস্থা ছিল। টোটাল 45টা গেট এমনি রয়েছে আর 2টো ক্যানেল হেড রেগুলেটর রয়েছে। তো সেগুলোর বর্তমানে আধুনিকীকরণ ঘটেছে 2018 সালে। এখন সমস্ত কিছু হয়েছে, কম্পিউটারাইজড হয়েছে। যার ফলে সমস্ত কিছু কন্ট্রোল করা খুব ইজি হয়ে গেছে এখন। এই যে প্যানেল বোর্ড বসেছে, সোলার সিস্টেম, আলাদা করে ডিজির ব্যবস্থা, এই কম্পিউটারাইজড নজরদারি রাখার জন্য লক গেটে কখন খোলা হচ্ছে, কখন বন্ধ হচ্ছে, অটোমেটেড রেন গেজ, এছাড়া পলি মাপার জন্য সিল্ট, ট্রান্সডিউসারের কথা তো আমি বললাম। তো এই সমস্ত কিছু রয়েছে। এছাড়া নেভিগেশনের জন্য যা হয়ে থাকে বিভিন্ন জিনিসপত্র রয়েছে। ফ্লাড কন্ট্রোলের বিভিন্ন ব্যবস্থা এখানে লাগানো হয়েছে। বর্তমানে কিভাবে কন্ট্রোল করা হচ্ছে, বিভিন্ন জায়গাতে সিসিটিভি, সোলার প্যানেল, এই সমস্ত কিছু লাগিয়ে পুরো রুট ট্র্যাক করা হচ্ছে। কোথায় কত কিউমেক রয়েছে, ইনফ্লো কত, আউটফ্লো কত, সমস্ত কিছু মনিটর করা হয়ে থাকে এখানে এখন। করোনেশন ব্রিজ, এটা তোমরা জানো, সেবক সেতু, গাজলডোবাতে এটা হয়েছে অলরেডি। তো এই ছিল আজকের ভিডিও। যাই হোক, তোমাদের যদি হেল্পফুল লেগে থাকে প্লিজ ভিডিওটাকে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটার পাশে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ।